আনঅ্যাটেম্পটেড কোশ্চেনের মধ্যে বেশ কিছু কোশ্চেন এরকম থাকে যেটা এক্সাম হলে পুরোপুরি স্কিপ করার জন্যই দেওয়া থাকে। ওই কোশ্চেন তুমি যদি অ্যাটেম্প করতে যেতে তোমার হয়তো ওই একটা কোশ্চেন ও টাইম নিয়ে নিত 3 থেকে 4 মিনিট তোমার টাইম নিয়ে নিতে পারতো। নিজের বেস্টটা দিয়ে এসো, তোমাকে কোনো রকম কোনো টার্গেট নিয়ে যেতে হবে না, স্যার কাট অফ এত যাবে বা অত যাবে, আমি একটা এই 60 নাম্বারকে আমি চেস করতে যাচ্ছি এক্সামে, খবরদার করতে যাবে না। বাই চান্স যদি কঠিন কোশ্চেন হয়ে গেল, তুমি 60 নাম্বার চেস করতে গিয়ে তুমি দেখা গেল তুমি পেতে হয়তো 55, বাট তুমি নেগেটিভ করে এমনভাবে নেগেটিভ করে তোমার এই নাম্বারটাই হয়তো 50 নেমে গেল, 5 নাম্বার তুমি কম পেলে। নমস্কার, আমি রিমান, ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো আজকে আমরা ডব্লিউবিপি কনস্টেবলের যে মক আমরা দিয়েছিলাম সেটার আমরা 16 থেকে 20 অবধি, 20 না তো পুরোপুরি আরও একটা এক্সট্রা দিয়ে রেখেছিলাম আমি, ওই 21 অবধি পুরোপুরি মক টেস্টের অ্যানালাইসিস দিয়ে দেবো। বাট তার আগে আমি তোমাদের আজকে জাস্ট জেনারেল স্টুডেন্ট রয়েছে যারা আমাদের মকে নেই, তাদের জন্য আমি তোমাদের বলতে চাইছি যে কীভাবে তোমরা মক টেস্টটাকে অ্যানালাইসিস করবে না করবে সেটা আমি চলো আগে একটু বলে দিই। তারপরে আমি তোমাদের পুরোপুরি বলবো যে আমাদের প্রত্যেকটা মকে কাট অফ কত কী যেতে পারে, কে কত কী র্যাঙ্ক ফ্যাঙ্ক করছে, ঠিক আছে, সেইগুলো আমি তখন তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। চলো তাহলে আগে দেখো তোমাদের এখানে যে অ্যানালাইসিস কীভাবে করতে হয় সেটা জানতে হবে, কারণ তোমরা জানো তোমাদের হাতে খুব একটা সময় নেই, অ্যানালাইসিসটা ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো প্রত্যেকে মক অ্যাটেম্প্ট করছো, যেখান থেকে ইচ্ছে সেখান থেকে তোমরা অ্যাটেম্প্ট করো, বাট অ্যাটেম্প্ট করার পরে সেটাকে প্রত্যেকটা মককে একটা অ্যানালাইসিস ভালো মতো করো। দেখো অ্যানালাইসিস করার সময় তুমি এখানে 3টে জিনিস পাবে। 1 নাম্বার হচ্ছে তোমার রাইট কোশ্চেন, সেকেন্ড আসছে কি তোমার রং কোশ্চেন, আর থার্ড আসছে কি তোমার আনঅ্যাটেম্পটেড কোশ্চেন, মানে তুমি সেই কোশ্চেনটাকে স্কিপ করেছো। এই 3 ধরনের কোশ্চেন থাকছে। রাইট কোশ্চেনে তোমার যেগুলো এখানে ঠিকঠাক হয়ে যাচ্ছে সেটা নিয়ে খুব একটা মাথা ঘামিয়ে লাভ নেই। তো আপাতত এই রাইট কোশ্চেনটা আমার দেখার দরকার নেই, আমার এখানে দেখতে হবে কি যে কোন কোশ্চেনটা আমার এখানে রং হলো। যেটা রং হচ্ছে সেটা তোমার দুটো হতে পারে। এক হচ্ছে যে কি জিকের কোশ্চেন বিশেষ করে যেটা হয়ে থাকে, তুমি ফালতু তুক্কা মারো, তুমি এখানে গেস ওয়ার্ক করতে চাও, সেই কারণে তোমার কোশ্চেনটা রং হয়ে যায়। তো সেদিক থেকে ফালতু গেস করে তুমি যখন দেখতে পাচ্ছ তুমি নেগেটিভে চলে যাচ্ছ, তাহলে উল্টো পাল্টা গেস করার কোনো রকম কোনো মানে হয় না। তবে আরও একটা জিনিস আমি তোমাদের এখানে বলে দিই, এটা পুরোপুরি নিজের রিস্কের পুরোপুরি ব্যাপার। তোমরা এখানে জানো যে তোমাদের এখানে 4টে কোশ্চেন যদি রং হয়ে যায় তাহলে তোমার এখানে একটা কোশ্চেনের নাম্বার কাটা যাচ্ছে। 4টে কোশ্চেন রং হলে তোমার একটা কোশ্চেনের নাম্বার কাটা যাচ্ছে। বাট তুমি যদি এখানে 4টে কোশ্চেন তুমি অ্যাটেম্প করলে 4টে রং না হয়ে তোমার এখানে 3টে রং হলো, একটা কোশ্চেন তোমার যদি বাই চান্স ঠিক হয়ে যায়, তুমি তাহলে এখানে কি পজিটিভ তোমার একটা নাম্বার থাকছে। তো সেই দিক থেকে তোমার এখানে অনেকেই এই ধরনের অ্যাটেম্পটা করে থাকে, যারা ভাবে যে কি আমি তো একটু কিছু এক্সট্রা অ্যাটেম্প করবো, তো তারা এইভাবে অনেকে অ্যাটেম্প নিতে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি তাদের কিছু না কিছু মানে 0.25 বা কিছু না কিছু একটা নাম্বার 0.5 হোক, কিছু না কিছু একটা নাম্বার তাদের পজিটিভই থাকে। কেউ কেউ 1 নাম্বার 2 নাম্বারও পজিটিভে সামহাও নিয়ে চলে আসতে পারে। তো সেই অ্যাটেম্পটগুলো অনেক ক্ষেত্রে একটু লজিক্যাল হয়ে থাকে, অনেক ক্ষেত্রে হচ্ছে র্যান্ডাম হয়ে থাকে। তো র্যান্ডাম অ্যাটেম্প্ট আমি করতে একদম বারণ করবো, যার যেটা পারবে তোমরা একটু লজিক্যাল অ্যাটেম্প্ট করবে, ওকে। এটা গেল জিকের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায়। এরপর আমি কি বেশ কিছু জিনিস বলতে পারছি তোমাদের এখানে, যে জিকের সঙ্গে ইংলিশ যে পোর্শনটা রয়েছে তোমাদের এখানে, অনেকে মনে হতে পারে যে কি যে এটা আমার অ্যান্সার হতে পারে বলে অনেকে অ্যাটেম্প্ট করে থাকে বা গেস ওয়ার্ক করে বেসিক্যালি। তো সেই দিক থেকে তোমার ইংলিশের কোশ্চেন এখান থেকে রং হয়ে যায়। বাকি থাকলো কি ম্যাথ এবং রিজনিং। এই পোর্শনটাতে এমন একটা জিনিস, এখান থেকে তুমি যদি কোনো জিনিস ভুল করে আসছো, তোমার এখানে রিজনিংয়ের ক্ষেত্রে কি হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে রিজনিংয়ে সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনাটা বেশি বেড়ে যায়। আর আমি এখান থেকে বলতে পারি তোমাদের ম্যাথের ক্ষেত্রে এইখানটাতে সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনাটা তুলনামূলকভাবে কম থাকে। তবে বেশ কিছু কোয়েশ্চেন্সে তোমার এখানে ম্যাথেও সিলি মিস্টেক হয়ে যায়। তাহলে তোমাকে এখানে দেখতে হবে যে তুমি এখানে সিলি মিস্টেক কী করলে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এবং দেখবে প্রত্যেকটা স্টুডেন্টের না সিলি মিস্টেক একটা প্যাটার্ন ওয়াইজ হয়ে থাকে, তো সেই প্যাটার্নটাকে ধরতে হবে তোমাকে। এবং আমরা আমাদের মকে কী করি যে এক্সাম হলে তোমাকে যেরকম লেভেলের সিলি মিস্টেক করায় এক্সামের কোশ্চেনে, সেই ধরনের কোশ্চেন তুলি যেন তোমার এই সিলি মিস্টেক ধরার ক্ষমতাটা বাড়ি থেকেই তৈরি হয়ে যায়। তুমি এক্সাম হলে কোশ্চেনে যেন ঘাবড়ে না যাও এবং এক্সাম হলে সিলি মিস্টেক যেন না করে দিয়ে আসো, সেটা আমি তোমাকে আমাদের মকে অলরেডি তৈরি করে দিই। সো সেটা তোমাকে তুমি যেখান থেকে সেখান থেকে মক দাও, বাট নিজে থেকে সেটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করো, তাহলেই হবে। এরপর আমি আসছি নেক্সট ক্যাটাগরিতে, যেই ক্যাটাগরিতে তোমার কোশ্চেনটা হচ্ছে কি তুমি পুরোপুরি টোটালি তুমি কোশ্চেনটাকে রং করছো, টোটালি তুমি রং করছো, মানে ভুল কোশ্চেন করছো বা ভুলভাবে সলভ করছো, যেটা দেখছো তুমি হয়তো অপশানে পেয়ে যাচ্ছ এবং সেটাকে তুমি সিলি মিস্টেকের নাম দিচ্ছ। এই জিনিসটা খবরদার করতে যাবে না। তুমি দেখছো যে কি তুমি মানে টোটালি ভুল প্রসেস অ্যাটেম্প করেছো বা ভুলভাবে অঙ্কটা করেছো, তার ফলে বা রিজনিংটা করেছো, তার ফলে তুমি কোশ্চেনটাকে ভুল করেছো। তো এই ধরনের কোশ্চেন থেকে তোমাকে সাবধান থাকতে হবে এবং এই ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। সিলি মিস্টেক্স এবং এই ধরনের ভুল থেকে তোমাকে শিখতে হবে যে তুমি কী কী ভুল করছো না করছো। এবার আসছে সব থেকে মেইন জায়গা, যেই জায়গাটা হচ্ছে যে কি আমার এখানে স্কিপ করে যাচ্ছ, তুমি যে অঙ্কটা পারছো না, আনঅ্যাটেম্পটেড যেই কোশ্চেনটা থাকছে, এইখানে তোমার অ্যানালাইসিসের খুব বিশাল বড় পার্ট থাকে। আনঅ্যাটেম্পটেড কোশ্চেন তোমার এখানে প্রত্যেকটা সাবজেক্টে থাকতে পারে। এবার সেদিক থেকে জিকের এমন কিছু পোর্শন থেকে থাকে যেটা আমাদের জানা মানে ধরাছোঁয়ার বাইরে থাকে, যেটা তো সেই যেটা আমার ধরাছোঁয়ার বাইরে আছে সেই জায়গাটা নিয়ে মাথা ঘামিয়ে এই মুহূর্তে তো লাভ নেই। ইংলিশের বেশ কিছু জায়গা আছে, বেশ কিছু ওয়ার্ড আছে, তুমি শুধুমাত্র ওয়ার্ডগুলো দেখে নিতে পারো। খুব বেশি হলে এর থেকে বিশাল কিছু তোমাকে এক্সট্রা করার প্রয়োজন পড়বে না এই মুহূর্তে। তো এখানে আমার খুব বিশাল কিছু কাজ থাকে না। এখানে কাজ থাকছে আবার আমাদের এখানে ম্যাথ প্লাস রিজনিং, এই দুটো জায়গার কাজ থাকছে। রিজনিংয়ের সাপোজ তোমার এখানে হচ্ছে যে কি ডাইস চ্যাপ্টার থেকে অঙ্ক হলো না, ক্যালেন্ডার চ্যাপ্টার থেকে অঙ্ক হলো না, হতে পারে
তোমার এখানে হচ্ছে অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং থেকে তোমার হয়তো এখানে অঙ্ক হলো না, বিভিন্ন চ্যাপ্টার থেকে তোমার প্রবলেম থাকতে পারে। তো এই যে প্রবলেমগুলো হচ্ছে, তুমি যে এই অঙ্কগুলো পারলে না, স্কিপ করতে হলো, কোনো না কোনোভাবে তোমাকে এখানে আনঅ্যাটেম্পটেড রাখতে হলো, সেটা তোমাকে এখানে দেখতে হবে। এবার আনঅ্যাটেম্পটেড মধ্যে দেখবে বেশ কিছু কোশ্চেন এরকম থাকে, আনঅ্যাটেম্পটেড কোশ্চেনের মধ্যে বেশ কিছু কোশ্চেন এরকম থাকে যেটা এক্সাম হলে পুরোপুরি স্কিপ করার জন্যই দেওয়া থাকে। ওই কোশ্চেন তুমি যদি অ্যাটেম্প করতে যেতে, তোমার হয়তো ওই একটা কোশ্চেন ও টাইম নিয়ে নিত 3 থেকে 4 মিনিট, তোমার টাইম নিয়ে নিতে পারতো, ক্যালকুলেশনে তোমাকে ফাঁসাতে পারতো। এমন কিছু কোশ্চেন থাকে যেটা তোমার লজিক হয়তো মাথাতে আসবে না বা আসতে চায় না সহজে, খুব হয়তো টাফ লজিক থাকে যেটা তোমার টাইম খাওয়ানোর জন্যই দেওয়া থাকে। তো ওই ধরনের কোশ্চেনগুলো স্কিপ করে দেওয়া আমার এখানে সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ হয়ে যায়। তো সেই জন্য কোশ্চেনকে স্কিপ করতে আমাকে জানতে হবে। আর এই কোশ্চেন স্কিপ করার আর্টগুলো আসে মক টেস্ট দিয়ে। তুমি সেকশনাল মক টেস্ট দাও, ফুল মক টেস্ট দাও, প্রচুর পরিমাণে যখন মক টেস্ট দেবে তখন তুমি বুঝতে পারবে কোন কোশ্চেনটা তোমার ছাড়তে হবে, কোন কোশ্চেনটা তোমায় করতে হবে, এটা তুমি তখনই বুঝতে পারবে। তো সেদিক থেকে আমি আবারও তোমাকে সাবধান করছি, এক্সামে বেশ কিছু কোশ্চেন আনঅ্যাটেম্পটেড থাকে, সেটা আনঅ্যাটেম্প্ট করার জন্যই কোশ্চেনটা দেওয়া হয়। তুমি কোশ্চেনটা অ্যাটেম্প্ট করতে গেলে তুমি ফেঁসে যাবে, ওই জন্য বেশ কিছু কোশ্চেন দেওয়া থাকে। তো তোমাকে সেটা আইডেন্টিফাই করতে হবে, সেটা ম্যাথ এবং রিজনিং দুটোতেই থাকতে পারে। ওকে, যেন আমার এখানে টাইমটা চলে যায়, ওই জন্যই দিয়ে থাকে ওরা। ঠিক আছে, আমি এই জায়গাটা বাদ দিলাম। এবার বেশ কিছু জিনিস কি থাকে, আমি রিজনিংয়ে তো বললাম এরকমভাবে চ্যাপ্টার ওয়াইজ তোমার প্রবলেম থাকতে পারে, এক্স্যাক্টলি ম্যাথেও হয়তো সেমভাবে প্রবলেম থাকতে পারে। এবার ম্যাথে কি থাকে, বেশ কিছু টাইপ থেকে থাকে আমাদের। সাপোজ আমি এখানে মিক্সচারের কোনো একটা কোশ্চেন দিচ্ছি, যে মিক্সচারে তোমার এখানে হচ্ছে কি রিপ্লেসমেন্ট টাইপের একটা কোশ্চেন থেকে থাকে। রিপ্লেসমেন্টের আবার কি 3 ধরনের আলাদা আলাদা রিপ্লেসমেন্ট হয়ে থাকে। তো এই মিক্সচারে যে রিপ্লেসমেন্ট টাইপ থেকে তোমার একটা কোশ্চেন এলো, তুমি পারলে না, তুমি দেখলে সেটা তোমার আনঅ্যাটেম্পটেড হয়ে রয়েছে। তাহলে যখন আনঅ্যাটেম্পটেড হয়ে রয়েছে, তুমি যেখান থেকে পড়েছো বা যেই বই ফলো করেছো বা যেই সোর্স ফলো করেছো, সেখানে যাও, যতগুলো টাইপ রয়েছে মিক্সচারের এই রিপ্লেসমেন্ট টাইপের, তুমি শুধুমাত্র পুরো মিক্সচারটা দেখবে না, শুধুমাত্র রিপ্লেসমেন্ট টাইপটাকেই দেখবে। যে 3টে টাইপ আছে, সেই 3টে টাইপকে সঙ্গে সঙ্গে যতগুলো কোশ্চেন আছে সঙ্গে সঙ্গে তুমি সেটাকে প্র্যাকটিস করো। তুমি যদি এই কাজটা না করতে পারো, দেখো এই কাজটাই হার্ড কাজ, আর এই কাজটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট করে না, শুধুমাত্র দেখে যে কটা ঠিক হলো কটা ভুল হলো, ব্যাস, দ্যাটস ইট। এর থেকে আর বেশি কিছু করতে যায় না। এবার তুমি যদি অফলাইন মক টেস্টে এই কাজটা করতে যাও, তোমার হিউজ পরিমাণ টাইম চলে যাবে। তুমি আগে দেখে বসে বসে গুনবে যে কতগুলো তোমার ঠিক হলো, কতগুলো তোমার ভুল হলো, এবার তুমি কতগুলো নাম্বার পাচ্ছ টোটাল ক্যালকুলেট করবে। এই ক্যালকুলেট করতে করতে তোমার 1 ঘন্টা টাইম তোমার আরামসে বেরিয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা যায়। ঠিক আছে, কারণ তুমি এগুলো ঠিক ভুলের সঙ্গে সঙ্গে তুমি তো এখানে তোমার অ্যান্সারগুলো দেখতে থাকো যে হ্যাঁ কী হলো না হলো, তো এই করতে করতে তোমার 1 ঘন্টা বেরিয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে এটা 1.5 ঘন্টা চলে যেতে পারে। এটা একটা হয়। তারপরে কি হয় যে এরপরে তুমি এক্সট্রা করে আর ম্যাথ রিজনিং যেগুলো ভুল হচ্ছে, সেগুলো কিন্তু তুমি আর এক্সট্রা করে টাইম দিয়ে দেখতে পাও না, যে কি না ম্যাথ রিজনিংয়ে আমার কোন কোন চ্যাপ্টার ভুল হলো বা কোথা থেকে আমার নাম্বার গেল, সেটা তুমি ঠিকমতো করে আইডেন্টিফাই করতে পারো না। তো এই একটা সমস্যা হয়ে থাকে। তো এই জন্য যখনই তুমি এইভাবে অ্যানালাইসিস করবে, অনলাইনের মকে অফলাইনের মকে, যেভাবেই যেখানে ইচ্ছে করছো করো, যে যেখানে পারছো, তুমি এখান থেকে আগে একটা খাতা নিয়ে বসবে, এবং খাতা নিয়ে বসে তুমি জাস্ট সিম্পল বললাম মিক্সচারের কোশ্চেন, তুমি এখানে ম্যাথ সেকশন লিখলে, ম্যাথ সেকশনের মধ্যে তুমি দেখলে এখানে মিক্সচার চ্যাপ্টার রয়েছে, তো মিক্সচার চ্যাপ্টার থেকে কোন অঙ্ক ভুল হলো, মিক্সচার চ্যাপ্টার থেকে তুমি এখান থেকে পয়েন্ট করে লিখে রাখো যে আমার এখানে রিপ্লেসমেন্ট টাইপটাকে দেখতে হবে। সেকেন্ড, তুমি চলে গেলে হয়তো এখানে আমাদের যে রেশিওর টাইপে, মানে রেশিও চ্যাপ্টারে, রেশিও থেকে তুমি দেখলে যে কি আমার এই কয়েনের অঙ্কগুলো সমস্যা হচ্ছে, আমি কয়েনের অঙ্ক পারলাম না, একটা পারিনি, ছেড়ে দিতে হয়েছে আমাকে। ঠিক আছে, বা আমি হয়তো ভুল করেছিলাম সেটা। তো যেটা তুমি ভুল করেছিলে জানা অঙ্ক, বা যেটা তোমাকে ছাড়তে হয়েছে তুমি পারোনি, সেখান থেকে তুমি কী করলো, তুমি এখান থেকে 2 নম্বরে গিয়ে আমি এখানে কী করলাম, যে রেশিওর চ্যাপ্টার দিলাম, এবং রেশিওর মধ্যে গিয়ে আমি এখানে কী লিখলাম, যে কয়েন চ্যাপ্টারটা আমাকে, মানে কয়েনের টাইপের অঙ্কগুলো আমাকে দেখতে হবে। তো এইরকমভাবে তোমাকে প্রপার ওয়েতে অ্যানালাইসিস করে সেটাকে প্র্যাকটিস করতে হবে। তুমি অ্যানালাইসিস করছো মানে তুমি দেখছো কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে, তাতে তোমার নাম্বার বেড়ে যাবে, এটা কিন্তু টোটালি ভুল ধারণা। এই ধরনের ধারণাতে থাকতে যেও না। আমি তোমাকে যেটা বললাম, অ্যানালাইসিস করে তোমাকে এইরকমভাবে প্র্যাকটিস করতে হবে সেই জিনিসগুলোকে, যেটা তোমার হচ্ছে না, তবে কি তোমার আলটিমেটলি নাম্বার বাড়বে। এই টাইমে অনেক স্টুডেন্ট এরকম রয়েছে যারা হয়তো ঠিকঠাক মতো করে প্রিপারেশন নিয়েছে, বাট প্রপার ওয়েতে তারা হয়তো রিভিশন করতে পারছে না, এবং এই রিভিশন করার জন্য তোমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণ ভালোভাবে দরকার পড়ে। তো সেই দিক থেকে আমি তোমাদের একটা হেল্প করতে পারি, এখান থেকে ম্যাথের জন্য যে তোমাদের ইম্পর্টেন্ট যে সমস্ত টাইপ থাকে, প্রত্যেকটা আমি আগে চ্যাপ্টার ধরবো, চ্যাপ্টার ধরে সেগুলোর থেকে বেশ কিছু যে ইম্পর্টেন্ট টাইপ থেকে থাকে, তাহলে সেই টাইপগুলো আমি তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দিতে পারি। যদি তোমাদের কমেন্ট আসে তবে আমি বানাবো। আমি আবার বলে দিচ্ছি, যদি আমি কমেন্ট না পাই, লিটারালি আমি বানাবো না। আগামী দিনের এই গ্রুপ সি গ্রুপ ডি এর এক্সাম রয়েছে, তার জন্য প্রচুর ভিডিও কাজ রয়েছে, আমি তাহলে সেই ভিডিওগুলো বানাতে লাগবো। তো ডিপেন্ড করছে এটা তোমরা কি চাইছো তার উপরে, তোমাদের কমেন্টের উপরে ডিপেন্ড করছে, যতগুলো কমেন্ট আসবে, যতগুলো কমেন্টের উপর লাইক পড়বে, তার উপরে এটা ডিপেন্ড করছে। ওকে, এবার আমি আসছি আমাদের যে 16 থেকে 20 নাম্বার বা 21 নাম্বার পর্যন্ত যে মকগুলো বাকি ছিল, সেই মকগুলোর আমরা অ্যানালাইসিস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটা সম্ভবত 15 নাম্বার মক ছিল, সেটা ভীষণ ইজি বলে আমি ওটা অ্যানালাইসিস কিছু দিচ্ছি না, ওটা ইজি লেভেলের একটা মক ছিল। ঠিক আছে, চলো বাকিটা তাহলে আমি শুরু করছি। কোথাকার মক, আমরা যে ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশের মক টেস্ট লঞ্চ করেছিলাম, 20টা মক দেবো বলেছিলাম, 10টা কলকাতা পুলিশ, 10টা ডব্লিউবিপি, এখানে আমরা টোটাল 23টা মক দিচ্ছি। ঠিক আছে, 23টা মকের মধ্যে 10টা তো কলকাতা পুলিশ থাকছেই, কিন্তু ডব্লিউবিপির বাকি মকগুলো তুমি পেয়ে যাচ্ছ, মানে ডব্লিউবিপি তুমি 10টা না পেয়ে তুমি 13টা মক তুমি ডব্লিউবিপির পাচ্ছ, এবং
এবং এখানে আমাদের দুটো মক ফ্রি দেওয়া রয়েছে, একটা কলকাতা পুলিশ, একটা ডব্লিউবিপি। তো তোমরা চাইলে কোয়ালিটি করার জন্য তোমরা এই ফ্রি মকটা অ্যাটেম্প করতে পারো। এবং যারা চাইছো এই মুহূর্তে এই মকটা নিতে, এখন এই মুহূর্তে এই প্রাইস নেই। আমি শুধুমাত্র 2 মাসের ভ্যালিডিটি, তোমাদের বেশি ভ্যালিডিটি লাগবেও না, শুধুমাত্র 2 মাসের ভ্যালিডিটির জন্য আমি এই মকের প্রাইস 89 করে দিয়েছি, ঠিক আছে? তো তোমরা যারা চাইছো 89 প্রাইসে 2 মাসের ভ্যালিডিটির জন্য এই ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশের সমস্ত 23টা মক কিন্তু তোমরা এখান থেকে দিতে পারবে। আর প্রত্যেকটা মক হচ্ছে কি এক্সাম রিলেভেন্ট মক, কোনো রকমভাবে এটা উল্টো পাল্টা মক সেট করা না, একদম এক্সামে যে ধরনের কোশ্চেন আছে যেখানে তুমি সিলি মিস্টেক করতে পারো পুরোপুরি প্রপার ওই রকম ওরিয়েন্টেড মক থাকছে, ওকে? এছাড়া তোমরা চাইলে আমাদের এখান থেকে সেকশনাল মক টেস্ট রয়েছে ম্যাথামেটিক্সের এবং রিজনিংয়ে দিতে পারো। টোটাল এখানে 35টা পাচ্ছ, তুমি এখানেও রিজনিংয়ে 35টা পাচ্ছ এবং এদের দামে আমাদের এখানে লেখা রয়েছে, প্রত্যেকের ভ্যালিডিটি 1 বছর করে রয়েছে, ওকে? ক্লিয়ার? চলো এবার আমি আসছি মক টেস্টে। দেখো, আচ্ছা এই মক টেস্টগুলো পাবে কোথায়? এই বিদ্যা কোচ বা রিমন স্যার আমাদের অ্যাপ রয়েছে, অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। ডাউনলোড করার পর আগে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করে তোমরা এখানে লগ ইন করবে, লগ ইন করে দেখবে যে কি এখানে আমাদের পেড মক টেস্ট সেকশন রয়েছে। ফ্রি মক টেস্টে কোনো কিছু ফ্রি নেই, যা ফ্রি আছে এই পেড মক টেস্টের মধ্যে দেখবে যে কি আনলক অবস্থাতে রয়েছে। আনলক অবস্থাতে যে কটা মক থাকছে তুমি সেই কটা মক তুমি এখান থেকে অ্যাটেম্প করতে পারবে, ওকে? চলো এবার আমি মক টেস্ট আসি। দেখো, এই হচ্ছে কি আমাদের মক টেস্ট নাম্বার 16। এবার প্রত্যেকটা মক টেস্টে আমি টপ 1 যে 1 র্যাঙ্ক করছে আমি তার স্কোর নিয়ে আসছি এখানে, ঠিক আছে? তাহলে এই 16 নম্বর মক টেস্ট ছিল, এটা ডব্লিউবিপির মক টেস্ট ছিল। এখানে যে হাইয়েস্ট হয়েছে সে পেয়েছে 71.75, কে হাইয়েস্ট হয়েছে নাম এখানে দেওয়া নেই এবং আমার অত নাম মনে রাখা পসিবলও না, তো ওই জন্য অতগুলো নাম আমার মনে নেই, তোমরা দেখে নেবে কার কোনটা কি হাইয়েস্ট নাম্বার ছিল। এবার এই মক টেস্টের লেভেল কেমন ছিল যদি আমি তোমাদের বলি, এই মক টেস্টের লেভেল ছিল পিওর একদম মডারেট লেভেলের মক টেস্ট ছিল, কোনো রকম বলবো না যে ইজি টু মডারেট বা এরকম কিছু না, পুরো ওভারঅল মকের লেভেল কি ছিল, মডারেট মক টেস্ট ছিল। এবং এটার আমি তোমাদের কাট অফ বলছি, দেখো কাট অফ তোমাদের এক্সামে একরকম যাবে আর আমি তোমাদের এখানে আলাদা একটা কাট অফ বলবো। এক্সামে তোমাদের হয়তো কাট অফ মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে দেখো এক্সাম যদি হয় আমরা যেরকম লেভেলের মক টেস্ট নিচ্ছি এরকম যদি কোশ্চেন হয় এক্সামে, তুমি দেখতে পাবে যে কি মোটামুটি হয়তো ওই 45 থেকে 50-এর মধ্যে হয়তো এক্সামে কাট অফ থাকবে, ঠিক আছে? এটা এক্সামের কথা বলছি আমি তোমাকে, কারণ কি তোমাদের এখানে 8,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, 10 গুণ যদি তোমাদের এখানে ডাকে 80,000 প্লাস ক্যান্ডিডেটকে ডাকবে, তাহলে সেদিক থেকে কাট অফটা কম যাবে এক্সামে, মোটামুটি এরকম এই রেঞ্জে হয়তো থাকবে কাট অফটা, ওকে? হয়তো এর থেকে একটু কমলেও কমতে পারে, কিন্তু চাকরি পাওয়ার জন্য মোটামুটি যে একটা মিনিমাম মার্কস দরকার পড়বে, একটা মিনিমাম বলছি আমি, ওই নাম্বারটা থাকলে তুমি ইন্টারভিউয়ের সাথে নাম্বার মিলিয়ে তুমি চাকরিটা পেতে পারো, সেই আমি নাম্বারটা তোমাকে বলছি। আমাদের এখানে মক টেস্টের এই যে 16 নম্বর মক টেস্ট ছিল এর কাট অফ যেতে পারে 53 তুমি যদি পাও আউট অফ 85, তাহলে তুমি মোটামুটি এর সঙ্গে ইন্টারভিউ মিলিয়ে তুমি একটা পজিশন কিন্তু পেতে পারো। মানে তাও আমি একটু কাট অফটা কম করে বলছি, তোমরা যদি পারো এর থেকে একটু বেশি যদি নাম্বার রাখতে পারো, 2-3 নাম্বার করে এক্সট্রা যদি নাম্বার রাখতে পারো তো খুব সেটাতে ভালো হয়। চলো পরবর্তী মক টেস্টে আসছি, আমি আসছি 17 নম্বর মক টেস্ট, হচ্ছে কি কলকাতা পুলিশের। এটা আমাদের 100 নাম্বার এক্সাম ছিল কলকাতা পুলিশ, আমি একবারে নিয়ে চলে এসেছি এখানে, শুধুমাত্র ডব্লিউবিপি না আমাদের সেটে ছিল একসাথে কোশ্চেনগুলো, ঠিক আছে? এখানে হাইয়েস্ট স্কোর হচ্ছে যে কি এত পেয়েছে। এই মক টেস্টের লেভেল ছিল এটা আমাদের মডারেট লেভেলের মক টেস্ট ছিল, এটাতে তোমাদের যাদের মোটামুটি 60 থাকছে, ঠিক আছে, 100-র মধ্যে তোমাদের যাদের 60 থাকছে আই থিঙ্ক তোমরা এই নাম্বারে এক্সামের কাট অফটা ক্লিয়ার করে যাবে এটাতে, ঠিক আছে? যা ভ্যাকেন্সি থাকছে সেই তুলনায় কাট অফটা ক্লিয়ার করে যাবে এখানে, ওকে? পরবর্তী মক টেস্টে আমি আসছি, এটা ছিল আমাদের ডব্লিউবিপি 18 নম্বর মক টেস্ট। এখানে আমাদের স্কোর হচ্ছে এটা হাইয়েস্ট পেয়েছে, ঠিক আছে, ওই নিয়ার অ্যাবাউট 69.25। এই মক টেস্টের লেভেল কেমন ছিল দেখো, এই মক টেস্টের লেভেল থাকছে একদম পুরোপুরি মডারেট টু টাফ লেভেলের মক টেস্ট ছিল, এটা একটু ভালো লেভেলের মক টেস্ট আমরা দিয়েছিলাম, ঠিক আছে? মডারেট টু টাফ লেভেলের মক টেস্ট। এখানে তোমাদের যাদের নাম্বার 51 থাকছে আউট অফ 85, তুমি এখান থেকে একটা চাকরি পেয়ে যেতে পারো, ঠিক আছে? এটার সাথে তুমি যদি ইন্টারভিউকে অ্যাড করো তুমি একটা চাকরি পেয়ে যেতে পারো এটাতে, তুমি যদি 51 নাম্বার রাখতে পারো। এক্সামে যদি এটা এই লেভেলের কোশ্চেন হয়ে থাকে তুমি দেখতে পাবে 40-এর আশেপাশে, ঠিক আছে? 40 থেকে 43 মোটামুটি এই রেঞ্জের মধ্যে তোমাদের এখানে এই রকম টাইপের মক টেস্টের কাট অফ থাকবে। চলো পরবর্তী মক টেস্ট আসছি, 19 নম্বর মক টেস্ট, এটা কলকাতা পুলিশের মক টেস্ট ছিল। এখানে মানে নাম্বার হাইয়েস্ট নাম্বার এত আছে। এই মক টেস্ট হচ্ছে এটা একটা ইজি টু মডারেট লেভেলের মক টেস্ট এবং এই মক টেস্টে আমাদের এখানে যদি কাট অফ বলে থাকি তোমাকে, তাহলে আমাদের এখানে কাট অফ হচ্ছে নিয়ার অ্যাবাউট 64 আউট অফ 100, ঠিক আছে? 100-র মধ্যে 64 রাখতে পারলে তুমি এখান থেকে আরামসে তোমার প্রিলিটা মানে হয়ে যাবে এখানে। এরপরে আমি আসছি 20 নম্বর মক টেস্ট, ডব্লিউবিপির মক টেস্ট ছিল। এখানে আমাদের হাই স্কোর এত, এটা হচ্ছে কি ইজি টু মডারেট লেভেলের মক টেস্ট। তুমি এক্সামে এই যে ইজি টু মডারেট লেভেলের কোশ্চেন হচ্ছে এইরকম টাইপের তুমি কোশ্চেন দেখতে পাবে, মোস্ট প্রবলি তোমার এরকম কোশ্চেন থাকবে, খুব বিশাল ইজি কোশ্চেন এক্সপেক্ট করো না, কারণ তোমরা এখানে ডাইরেক্ট মেন্স এক্সাম দিচ্ছ, তো অত বেশি ইজি এক্সপেক্ট করে গিয়ে লাভ নেই। আর তোমাদের ডব্লিউবিপি কনস্টেবলের মেন্সের কোশ্চেন যথেষ্ট ভালো লেভেলেরই হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এরকম, ঠিক আছে? তাহলে এই 20 নম্বর মক টেস্টে এখানে আমি যদি কাট অফ বলি, তুমি এখানে যদি 55 রাখতে পারো আউট অফ 85, তোমার এখান থেকে ইন্টারভিউ মিলিয়ে ডেফিনেটলি একটা চান্স হয়ে যাওয়ার মানে সুযোগ রয়েছে খুব বিশাল হারে, ওকে? চলো পরবর্তী মক টেস্টে আসছি, এটাও আমাদের 21 নম্বর মক টেস্ট, থ্যাংক ইউ মক টেস্ট ছিল, লাস্ট মক টেস্ট দেবো ভেবেছিলাম, এটা মানে একটা এক্সট্রা দিয়েছিলাম। এরপর আমি আরও যে দুটো মক টেস্ট অ্যাড করছি এটার আমি অ্যানালাইসিস দেবো না, ঠিক আছে? এটা আমরা এক্সট্রা মক টেস্ট দিচ্ছি, তোমাদের ডিমান্ডে দিচ্ছি। আর এই মকটা, এই যে থ্যাংক ইউ মকটা, এটাও আমি এক্সট্রা হিসেবেই দিয়েছিলাম, বাট চলো
যেহেতু এটা অনেক দিন আগে দিয়ে দিয়েছি তাই আমি এটারও চলো অ্যানালাইসিস বলে দিচ্ছি। এটা তোমাদের লেভেল ছিল ইজি টু মডারেট ছিল। আমরা এখানে লাস্টে এই মক টেস্টগুলো এক্সাম ওরিয়েন্টেড রাখার চেষ্টা করেছি, খুব বিশাল এক্সপেরিমেন্ট কিছু করতে যাইনি, টুকটাক অল্প স্বল্প এক্সপেরিমেন্ট ছিল, ঠিক আছে। তাহলে এই মক টেস্টে আমাদের মোটামুটি কাট অফ কত যেতে পারে, যে 54 তুমি যদি রাখতে পারো আউট অফ 85, তুমি দেখতে পাবে যে এখানে তোমার কাজ হয়ে যাচ্ছে। এখানে হাইয়েস্ট করে আছে কত 72.25, ঠিক আছে। তোমরা যারা মোটামুটি এখানে আমি বলে দিচ্ছি, দেখো অনেকেই মক টেস্ট নিয়েছে কিন্তু শেষ অবধি এত দূর আর আসতে পারছে না। প্রথমে মোটামুটি ওই 1 নাম্বার 2 নাম্বার, ঠিক আছে, মোটামুটি 4 নাম্বার মতো মক টেস্ট অনেকে অ্যাটেম্প্ট করেছে। তারপর থেকে বাকিগুলো কি খুব বেশি অ্যাটেম্প্ট আর করে না, জাস্ট মক টেস্টটা কিনেই তারা রেখে দিয়েছে। তোমাদের প্রত্যেককে মক টেস্ট অ্যাটেম্প্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু কিছু করার নেই। অনেকে ভাবছো যে কি নাম্বার দেখে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, তুমি যদি এখানে অফলাইন মানে বাড়িতে মকে তুমি যদি নাম্বার দেখে ডিমোটিভেট হয়ে যাও, তার জন্য তুমি মক না দাও, এক্সাম হলে গিয়ে তুমি কীভাবে পারফর্ম করতে পারবে? তোমাদেরই বন্ধু দেখো মোটামুটি একটা ঠিকঠাক স্কোর করে নিয়ে আসছে। ডেফিনেটলি এরা যারা আমার এখানে মকে এরকম স্কোর করছে, এক্সাম হলে তুমি গিয়ে দেখতে হবে যে যদি কোশ্চেন একটু যদি রেঞ্জে পেয়ে যায় এরা, এদের নাম্বারটাই তুমি গিয়ে দেখতে হবে অনেকটা বেশি হাই চলে যাচ্ছে। যারা আমাদের সাব ইন্সপেক্টরের মক টেস্ট দিয়েছিল, আমাদের মক টেস্টে যাদের নাম্বার আমি বলছি অ্যাভারেজ স্কোর, যাদের অ্যাভারেজ স্কোর মোটামুটি আমি বলে দিচ্ছি এই 150-র কাছাকাছি ছিল, 150 এই 140-এর মধ্যে ছিল, তারা এক্সাম হলে গিয়ে এদের মধ্যে অনেকে এক্সাম হলে গিয়ে 171, 172 এরকম লেভেলে স্কোর করে এসছে অনেকে, ঠিক আছে। অনেকেই মানে 170-এর উপরে আমাকে অনেকেই তোমরা নাম্বার পাঠিয়েছো, ইনফ্যাক্ট 165-র উপরেও কিন্তু তোমরা অনেকে আমাকে নাম্বার পাঠিয়েছো, কিন্তু তোমাদের মানে আমাদের মকে তোমাদের নাম্বার আসছিল কত, এই 150 থেকে 140-এর মধ্যে নাম্বার আসছিল। কারণ কি আমরা পুরোপুরি এক্সাম ওরিয়েন্টেড রিলেভেন্ট কন্টেন্ট দিয়ে মক বানাচ্ছিলাম, এবং যে ধরনের কোশ্চেন আমি তোমাকে করাচ্ছিলাম তোমার মেন্টাল অ্যাবিলিটি এখান থেকে স্ট্রং হচ্ছিলো এই মকের থ্রুতে। বাট সাব ইন্সপেক্টরের কোশ্চেন কী হয়ে যায়, ইজি হয়ে যায়, ইজি হওয়ার কারণে তোমাদের নাম্বারটা অটোমেটিক কিন্তু এখানে জাম্প করে গেছে। তো সেদিক থেকে তুমি যদি একটু বেটার মক টেস্টে নিজেকে তৈরি করে নিতে পারো, এক্সাম হলে গিয়ে তুমি সেখানে তার এক্সট্রা বেনিফিট পাবেই পাবে। আর আমাদের এখানে মক টেস্টে এমন বেশ কিছু স্টুডেন্ট ছিল যাদের স্কোর মোটামুটি এই 110 থাকছিল, 110 থেকে 120-র মধ্যে ঘোরাফেরা করছিল, তারা গিয়ে এক্সাম হলে গিয়ে নাম্বার তুলে নিয়ে এসছে মোটামুটি 145+। বাট ফাইনালি তাদের হয়তো কাট অফটা ক্লিয়ার হয়নি, অনেকেরই এরকম রয়েছে। কিন্তু তুমি ভালো মতোই জানো যারা 110 থেকে 120 পাচ্ছিলে, আমরা তো এক্সাম ওরিয়েন্টেড মক বানাচ্ছি, তুমি এক্সামে যদি এক্স্যাক্টলি ওইরকম টাইপের কোশ্চেন হতো তুমি এক্সামে এই 110 থেকে 120-র মধ্যে পেতে, কিন্তু তুমি এই নাম্বারটা পেয়ে তখন এক্সপেক্ট করতে না যে তোমার এই কাট অফটা ক্লিয়ার হবে। তা যেহেতু আমাদের কোশ্চেনটা সোজা হয়েছিল, অনেকে হয়তো তোমরা একটু বেশি নাম্বার পেয়েছো তুলনামূলকভাবে, বাট একটা কাট অফ তো ডিসাইড হয় একটা রেঞ্জ ওয়াইজ, মানে কোশ্চেনের লেভেল ওয়াইজ ডিসাইড হয়ে থাকে। তো সেই দিক থেকে ঠিক আছে, যাদের হয়নি ডেফিনেটলি কিছু না কিছু ঘাটতি ছিল, কোশ্চেন ইজি ছিল, তোমরা সেখানে ভালো পারফর্ম করেছো তুলনামূলকভাবে, এই নাম্বারও তোমাদের হয়ে যাওয়া উচিত ছিল, হয়নি, ব্যাড লাক ছিল, ঠিক আছে। যেইটুকুটা তোমাদের ঘাটতি রয়েছে সেই ঘাটতিটাকে পূরণ করতে থাকো তোমরা যারা সাব ইন্সপেক্টরের স্টুডেন্ট ছিলে। তো এত দূর অবধি যারা দেখছো বেশিরভাগই হয়তো আমাদের মানে পেড মক টেস্টের স্টুডেন্ট, নাহলে এত দূর অবধি অনেকে দেখবে না। তো তোমাদেরকে প্রত্যেকে বলবো যারা মক নিয়েছো ভরসা রাখো, মকগুলো দিতে থাকো, এবং এক্সাম হলে গিয়ে জাস্ট সিম্পল নিজের বেস্টটা দিয়ে এসো। তোমাকে কোনো রকম কোনো টার্গেট নিয়ে যেতে হবে না, স্যার কাট অফ এত যাবে বা অত যাবে, আমি একটা 60 নাম্বারকে আমি চেঞ্জ করতে যাচ্ছি এক্সামে, খবরদার করতে যাবে না। বাই চান্স যদি কঠিন কোশ্চেন হয়ে গেল, তুমি 60 নাম্বার চেঞ্জ করতে গিয়ে তুমি দেখা গেল তুমি পেতে হয়তো 55, বাট তুমি নেগেটিভ করে এমনভাবে নেগেটিভ করে এলে তোমার এই নাম্বারটাই হয়তো 50-এ নেমে গেল, 5 নাম্বার তুমি কম পেলে। এবার এক্সামে তুমি গিয়ে দেখলে যে কি তোমার এখানে কাট অফ যেটা যাচ্ছে সেটা হয়তো তোমার এখানে এই 47 চলে গেল, 47 কাট অফ গেল, ঠিক আছে, তুমি 47 থেকে মাত্র 3 নাম্বার এগিয়ে তুমি 50-এ রয়েছো। বাট তুমি যদি এখানে 55 নাম্বারটাতে নিজের নাম্বারটা ধরে রাখতে পারতে, 55 রাখতে পারতে, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ তোমার এখানে 8 নাম্বার এক্সট্রা থাকছে। অবভিয়াসলি তোমার এখানে 3 এক্সট্রা থাকছিল, এখানে 8 এক্সট্রা থাকছিল। তুমি যদি এর সাথে ইন্টারভিউতে একটু এফোর্ট দিতে পারতে, ডেফিনেটলি তোমার এখানেও চাকরিটা হতে পারতো। তো টার্গেট হয় আমাদের প্রিপারেশন নেওয়ার জন্য, আমরা যখন প্রিপারেশন শুরু করি তখন আমাদের টার্গেট থাকা উচিত। বাট এই মুহূর্তে যখন এক্সাম সামনে এখানে চলে এসছে, মাইন্ডে কোনো রকম কোনো টার্গেট রাখতে যাবে না, এতে ফালতু এক্সট্রা প্রেশার বিল্ড হয়ে যায়। আর ওই প্রেশারের চক্করে তোমাদের আরও এক্সামে কিন্তু কোশ্চেন খারাপ হতে থাকে, মানে ভুলভাল অ্যাটেম্প করতে থাকো, কোশ্চেন হতে থাকে না, ঠিক আছে, হওয়া কোশ্চেন তোমার মানে মিস চলে যায়। তো ওই জন্য তোমাকে বারবার বলছি যে কি বেস্টটা দিয়ে আসার চেষ্টা করো, ফালতু উল্টো পাল্টা টার্গেট নিয়ে যাবে না এক্সাম হলে, ঠিক আছে। যতটা তোমার মধ্যে পটেনশিয়াল রয়েছে ততটা তুমি ফুল দেওয়ার চেষ্টা করো, ব্যাস, বাকি তোমাকে আর বেশি কিছু দেখতে হবে না। ওকে, তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক অ্যাডভাইস দিলাম, এই অ্যাডভাইসগুলো নিয়ে রেখো, শেষ মুহূর্তে খুব বিশাল কাজে লাগবে। চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।